গুড মর্নিং, আপনারা দেখছেন টপ নিউজ এট 10 ইলমাস সৈয়দের সঙ্গে। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো তা হলো আমফান, ইয়াস, এবার জাওয়াদ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আরো একবার। অন্ধ্র ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। শনি ও রবিবার ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ উপকূলে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা বলছে হাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে। ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত নিম্নচাপ, কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? একদম, যে দক্ষিণ থাইল্যান্ডে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে আন্দামান সাগরে রয়েছে, অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগরে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আসবে, যেখানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটি ডিপ্রেশন অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে হবে, অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল। এই উপকূলের দিকে এগিয়ে আসবে। শনিবার সকাল নাগাদ এটি উপকূলের কাছাকাছি চলে আসবে, এমনই পূর্বাভাস বা এমনই অনুমান করছেন আবহাওয়াবিদরা। এবং তারপরই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে উপকূলের জেলাগুলিতে শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে, সামান্য ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে। কলকাতা সহ উপকূল সংলগ্ন যে জেলাগুলি আছে সেখানে শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং শুধুমাত্র এই উপকূলের জেলাগুলি নয়, রবিবার এই বৃষ্টির ব্যাপকতা আরো বাড়বে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, এমনকি মালদা পর্যন্ত এই বৃষ্টি পৌঁছে যেতে পারে। অর্থাৎ যে বৃষ্টি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হবে তার যে ব্যাপ্তি সেটা উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনি রবিবার হালকা মাঝারি বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া শনি ও রবিবার। সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে। যারা মৎস্যজীবী তাদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবারের পর থেকে। অর্থাৎ বিশ্বজিৎ, তার মানে শনিবার থেকে সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলাতে তো রয়েছে, শহর কলকাতাতেও রয়েছে। ধন্যবাদ তোমায়। বেজে গেছে পুরো ভোটের দামামা। 144টি আসনে লড়াই, পথে প্রচারে নেতা থেকে হেভিওয়েটরা। সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা নির্বাচনের 82 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। আজ সকালে প্রচার করলেন আলিপুর রোডে। সেই ছবি দেখছেন আপনারা, আলিপুর রোডে ফিরহাদ হাকিম, 82 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি। প্রচারে বেরিয়েছেন, জনসংযোগে বেরিয়েছেন। আমি ঘুরতে আসি, আমি প্রচার করি না বা ভোট চাই না। উন্নয়নের সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে পৌর সমস্যা সারা জীবনে থাকবে। কারোর বাড়িতে জলের লাইনটা খারাপ হয়ে যেতে পারে চলতে চলতে, কারোর হয়তো রেশন কার্ডটা যে ডিজিটালটা আসেনি, বা কারোর হয়তো অন্য কোনো প্রবলেম, হয়তো বিধবা ভাতা আসেনি। সেইগুলো দেখলে মানুষকে ন্যাচারালি সে দু একটা সমস্যার কথা বলে। কেন আমি আমার ফ্যাক্টর 80% লোকের ভোট পাই, আরো যে 20% যারা আমাকে ভোট দেন না তাদের মন জেতার চেষ্টা আমি করি। ওইভাবেই মানুষ আমাকে চেনে যে আমি ঘরের ছেলে। আমি এখানে মেয়র হতে আসিনি, চেতলার ঘরের ছেলে থেকেই যেন আমার মৃত্যু হয়, এটা আমি চাই। টার্গেট ভোট না। কেন আমার এখনো অনেক মানুষ কেন আমার ভোট দেয় না, তার মানে আমার মধ্যে কোনো গাফিলতি আছে, সেইটাকে খুঁজে বার করা।
100% মানুষের মন জয় করাটাই আমার কাছে চ্যালেঞ্জ। এইটা যেদিন হয়ে যাবে 82তে আমার কাজ শেষ হয়ে যাবে। ঘরের ছেলে ভোট চাইতে কিংবা মেয়র হতে আসেনি বলছেন ফিরহাদ হাকিম। আর এই মুহূর্তে দেখছেন 91 নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুচন্দা দেব, তিনি প্রচারে বেরিয়েছেন, দীর্ঘদিনের পুরো প্রতিনিধি। সকাল সকাল নেমে পড়েছেন প্রচারে। তাহলে তোমাকে এখানে আমি দেখছি কি করা যায়। আমি 100% আত্মপ্রত্যয়ী, আমি আবার ফিরে আসবো এখানে। আমি আমার এই 3বারের বার আমি মানুষের আমার ওয়ার্ড নাগরিকের কাছে যে সহযোগিতা পেয়েছি, এখন পর্যন্ত আমি সেই সহযোগিতা প্রতিটি মুহূর্তে পেয়ে যাচ্ছি। অর্থাৎ তার উপরে নাগরিকদের সম্মান জানিয়ে বলছি, তাদের সহযোগিতার মাধ্যমে আবারও আমি আসবো। আর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ প্রচারে বেরোলেন সকাল সকাল। চৌভাগা বাজারে প্রচারে নামলেন প্রার্থী। এলাকার মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানালেন। 108 নম্বর ওয়ার্ড আমার মনে হয় আয়তনের দিক থেকে কলকাতার সবচেয়ে বড় ওয়ার্ড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিষেবাটা আমার কাছে চ্যালেঞ্জ, এবং আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। ছোটোবেলা থেকে আমি চ্যালেঞ্জের মধ্যেই বড় হয়েছি। 144টা ওয়ার্ড 143টা ওয়ার্ডে যে পরিষেবা পেয়েছে, এখানে সেই পরিষেবার কিছুটা হলেও কমতি আছে। আমি বেরিয়েছি এবং আমি শুধুমাত্র মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি না, আমি নিজস্ব আমার টিম দিয়ে সার্ভে করাচ্ছি কোথায় কোথায় কী প্রয়োজন আছে। অবশ্যই দিদি আমায় পাঠিয়েছেন এখানে কাজ করবার জন্য, এবং বলেছিলেন যেখানে আমায় টিকিট দিয়েছিলেন যে তোকে এমন একটা ওয়ার্ডে পাঠাচ্ছি যেখানে কাজের প্রয়োজন আছে। 5 বছর পরে যখন আবার কোশ্চেনের জায়গায় দাঁড়াবো, নিশ্চিতভাবে এই সমস্ত অভিযোগ কাউকে শুনতে হবে না। আর 14 নম্বর ওয়ার্ড উল্টোডাঙ্গার মুচিবাজার, সেখানে এলাকায় গিয়ে অভিনব প্রচার তৃণমূলের। সাফাই কর্মী সেজে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ সারছেন প্রাক্তন কাউন্সিলর অমল চক্রবর্তী। দশ বছর আমি কাউন্সিলর ছিলাম এবং মামাটি মানুষের পাশে আছি। করোনার সময়ও ছিলাম, আমফানে ছিলাম, সব ব্যাপারেই ছিলাম, তাই মানুষ আমার সঙ্গে আছে। এটা অভিনব কোনো ব্যাপার না, আমাদের কাজটাই এরকম। আমরা কাউন্সিলর হয়ে হুলু হয়ে যাইনি। আমাদের কাজ হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার রাখা, লাইট যেখানে নেই লাইট দেওয়া, অন্ধকার থেকে লোককে আলোর মধ্যে আনা। আর 12 জন সাংসদ সাসপেন্ডেড। সাসপেনশন নিয়ে আজও সংসদে হট্টগোলের সম্ভাবনা রয়েছে। সাসপেনশনের প্রতিবাদ জানাতে আজ থেকে গান্ধী মূর্তির সামনে 8 ঘন্টা ধর্নায় বসবেন সাংসদরা, সাসপেন্ডেড সাংসদরা। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধর্না চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজীব রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। রাজীব, 8 ঘন্টা ধর্না প্রতিদিন সাসপেন্ডেড সাংসদদের। আজ আরেকবার 2 কক্ষ হট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। একদমই দেখো ইলমাস, যারা সাসপেন্ডেড হয়েছেন সেই দলে রয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, সিপিএম এবং সিপিআই। এই এতগুলো দলের সাংসদরা সাসপেন্ড হয়েছেন। তৃণমূল কংগ্রেস গতকালই ঘোষণা করেছে যে তারা আজকে সকাল থেকে ধর্নায় বসবেন, এবং তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে তারা যাতে যোগদান করে। যতটুকু আমরা খবর পাচ্ছি, অন্যান্য রাজনৈতিক দলের সাংসদরা এক জায়গায় আসছেন, এবং কংগ্রেসের সাংসদরা কিন্তু এই যে গান্ধী মূর্তির সামনে, সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে সংসদের বাকি দিনগুলি আজকে তৃতীয় দিন, শীতকালীন অধিবেশনের আজকে থাকছে। তো এই তৃতীয় দিনেই স্পষ্ট হয়ে যাচ্ছে, এর আগেও স্পষ্ট হয়েছে যে এবার সংসদ কিন্তু খুব স্মুথলি চলবে না। তার কারণ সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ একেবারেই সেয়ানে কাটায় কাটায় টক্কর চলছে। একদিকে সরকারের এক মিনিট থামাবো আমি। ইতিমধ্যে যে ছবি আমরা দেখছি তা হলো গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসে গেছেন। ধর্নায় রাজীব, বাবা তোমার কাছে ফিরবো। 23শে ডিসেম্বর পর্যন্ত এই ধর্না চলবে। শীতকালীন অধিবেশনের শেষ দিন 23শে ডিসেম্বর, সেদিন অবধি এই ধর্না চলবে।
আমরা দেখেছিলাম বাদল অধিবেশন পেগাসাস ইস্যু নিয়ে হট্টগোল কিছুই হলো না। এবার কি তাহলে এই ধর্ণা ইস্যু, এই সাসপেনশন ইস্যু নিয়ে শীতকালীন অধিবেশনও বানচাল হবে? প্রশ্ন করছে আমজনতা। কি বলবে রাজীব? একদমই, দেখো যেটা পাওয়া যাচ্ছে যে এই যেদিন শীতকালীন অধিবেশন শুরু হলো সেদিনই সরকারের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল এলো এবং কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলো। সেখানেও বিরোধীদের কোনো বক্তব্য শোনা হলো না এবং বিরোধীরা চেয়েছিল আলোচনা করে এই আইন প্রত্যাহার করা হোক, কিন্তু সরকারের তরফে সেই সব বিরোধীদের যে বক্তব্য তাতে গুরুত্ব দেওয়া হয়নি। সরকার এবং বিরোধী পক্ষের যে একটা লড়াই এবং বাদানুবাদ সেই জায়গা দেখা গিয়েছিল। তারপরেই দেখা গেল যে ভারতের সংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো। যে বিষয়টা কিন্তু এই আগামী শীতকালীন 1 মাস অধিবেশন চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত, খুব স্পষ্ট করে বলা যেতে পারে যে একটা সুর দেখতে দিল সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে যে লড়াইটা থাকবে। রাজীব, একাধিক ইস্যু রয়েছে, দেশের অর্থনীতি, দেশের জিডিপি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি। বারবার অধিবেশনে যদি শীতকালীন হোক কিংবা বাদল অধিবেশন হোক, যদি এই রকম ইস্যু নিয়ে দুই কক্ষ মুলতুবি হয়ে যায়, বানচাল হয়ে যায়, তাহলে রাজনৈতিক মহল কি বলছে? আমার জনতার উপর কি ভাবমূর্তি যাচ্ছে? একদম, দেখো কারণ বিরোধীরা বলছে যে আমাদের আরো অনেক কিছু বিষয় রয়েছে, সংসদ অধিবেশন বানচাল করা বিরোধীদের উদ্দেশ্য নয়। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল তারা বারবার জানাচ্ছে যে অধিবেশন চলতে দেওয়া হোক। আর এই মুহূর্তে ছবি দেখছি রাজীব, তা হলো একেবারে গান্ধী মূর্তির সামনে থেকে ধর্ণা চলছে এবং সেই ধর্ণায় প্লাকার্ড বলছে সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি, অর্থাৎ ভারত বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। দেখো এই বিরোধী যে রাজনৈতিক দলগুলি তাদের মূল প্রশ্ন কিন্তু এখানেই যে গণতন্ত্র এবং সংবিধানে বলা রয়েছে যে বিরোধী ছাড়া সংসদ চলতে পারে না, বিরোধীদের বক্তব্য শুনতে হবে। এই ডিবেট, ডিসকাশন এবং ডিসেন্ট, এই তিনটে ডির উপরে বেঁচে থাকে সংসদ এবং সেই জায়গাতেই কিন্তু আঘাত, এটা বিরোধীরা মনে করছে এবং সেই জন্যই এই বিক্ষোভ। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে সাংসদরা যে আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি এবং গোটা দেশের চর্চা যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিরোধ, কে প্রধান বিরোধী দল হবে সেটা অন্য বিষয়, কিন্তু এখানে সরকারের এই মনোভাবের বিরোধিতায় কিন্তু সব রাজনৈতিক দল এক এবং তারা যেমনটা তুমি দেখতে পাচ্ছ ছবিতে যে প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আর এই বিক্ষোভের ছবি স্পষ্ট করে দিচ্ছে। মোদীর নেতৃত্বে বিজেপি গণতন্ত্র হত্যা করছে, এই ভাষাতেই আক্রমণ করলেন সাসপেন্ড হওয়া সাংসদ দোলা সেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রয়োজনে বারবার সাসপেন্ড হতেও রাজি বলে জানালেন দোলা সেন। শুনুন। Democracy is being killed by the Prime Minister and the Modi ji led government or treasury. So उनको माफी मांगना चाहिए और हम जब वो चाहे वो 1,00,000 बार भी हमको सस्पेंड कर ले, जब तक हमको चांस मिलेगा I'll feel proud to be suspended again and again by them, but while I will get the chance, I will again raise the voice of the people, of the farmers, of the workers as opposition on behalf of All India Trinamool Congress, being disciple of Honorable Mamata Banerjee. আর আরো একবার 12 জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার আবেদন জানালেন মল্লিকার্জুন খাড়গে। শুনুন। हमारा जो सेशन है ये कंटिन्यूअस सेशन नहीं है, लोअर हाउस से अपर हाउस से कंपेयर करना ठीक नहीं है, ये संविधान के खिलाफ है, तो आप रिवोक कीजिए, ये विनती हमने की। हम उनसे विनती कर रहे जो हुआ वो हुआ है, वो भूल जाइए, सब मिलके देश के हित में, जनता के हित में काम करेंगे। রাজীব, মল্লিকার্জুন খড়গের কথার প্রসঙ্গটা নেই, তোমায় জিজ্ঞেস করবো। মল্লিকার্জুন খড়গেও বলছেন যা হয়েছিল ভুলে যান, অনেক ইস্যু রয়েছে, দেশের জন্য কাজ করুন। তা রাজীব, আমাকে বলো এই মুহূর্তে কেন্দ্রের স্ট্যান্স কি? দেখো কেন্দ্রীয় সরকারের যে এখন যে অবস্থান তা হলো যে যারা যে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তারা ক্ষমা চেয়ে নিক, নিঃশর্ত ক্ষমা চেয়ে নিক, তাহলেই তাদের আবার সংসদে আসতে পারবেন এবং এই সাসপেনশন তুলে নেওয়া হবে। এমনটাই যেমনটা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের প্রস্তাব অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এই প্রস্তাব পাস করেছেন এবং এই শাস্তি ঘোষণা করেছেন। বাদল অধিবেশনে বিশৃঙ্খলার শাস্তি কেন শীতকালীন অধিবেশনে? রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে গতকালই প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। দেখাবো। Yesterday the motion for suspension of members was moved by the Minister of Parliamentary Affairs.
for their alleged disorderly conduct which took place during the previous session. In the present case, none of the 12 members had been named on that particular day, bringing forward a motion to suspend the members months after the day of occurrence of alleged disorderly conduct. Right. Is not in order. Right, sir. Once I heard you in rapt attention. Violation of the rules. Right. I heard you. Khargeji, please. This suspension of 12 members may kindly be revoked. I request you, sir. Please. And no, we came to your house. And, sir, 1 minute. We all members came to your house. We requested you to revoke it, and it has been done selectively. There are some members, nothing to do with this. And this incident happened in last session. How can you take this? মল্লিকার্জুন খাড়গে তিনি বলছেন প্রত্যাহার করে নেওয়া হোক, আর ভেঙ্কাইয়া নাইডু চেয়ারম্যান রাজ্যসভা তিনি স্পষ্ট বলে দিচ্ছেন সাসপেনশন প্রত্যাহার করা হবে না। দেখুন, You try to mislead the house, you disturbed the house, you ransacked the table, and you also throw the papers on the chair, and also you have got, some of them have gone down to the table, and then you are giving me lessons. You are giving me lessons. You are giving me lessons. So this is not the way. It was, the motion was moved, it was approved, action is taken, it is final. If the members who have committed this sacrilege against the house, they have not expressed any remorse. On the other hand, they are justifying. And so I don't think the appeal of the leader of opposition is worth considering. I am not considering it at all. শীতের শুরুতে কুয়াশায় ভরে পথ দুর্ঘটনার পরিমাণ বাড়ে, তাই দুর্ঘটনা এড়াতে এবার নতুন উদ্যোগ কলকাতা বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের। চা বিস্কুট খাইয়ে গাড়ি চালকদের সজাগ রাখার চেষ্টা। কাক ভরে সবাইকে চা বিস্কুট খাওয়াচ্ছে, বিশেষত বড় গাড়ি অর্থাৎ লরি, ট্যাঙ্কার, ট্রাক সেই চালকদের চা বিস্কুট খাওয়াচ্ছে কলকাতা বিদ্যাসাগর ট্রাফিক গার্ড। কারণ একটাই, যাতে ভরে কাক ভরে কুয়াশা, শীত, চোখ যাতে না লেগে যায়, দুর্ঘটনা যাতে না হয়। অর্পিতা রয়েছে টেলিফোন লাইনে। অর্পিতা, সেই ছবি আমরা দেখছি, অভিনব উদ্যোগ। অর্পিতা, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ছবি দেখুন আপনারা। কলকাতা ট্রাফিক গার্ড, বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশরা চা বিস্কুট খাইয়ে সাত সকালে কাক ভরে সজাগ করছে ড্রাইভারদের। আর এবার কোচবিহারের খবর। চকচকা চেকপোস্টে সার্ভিস সেন্টারের সামনে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন। গাড়ি থেকে উদ্ধার অগ্নিদগ্ধ দেহ। গাড়ি থেকে দেহ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। মাঝরাতে পরিত্যক্ত গাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুন নেভানোর পর গাড়ির মধ্য থেকে ভস্মীভূত দেহ উদ্ধার হয়। কিভাবে আগুন লাগলো, এর পেছনে কোনো দুষ্কৃতীর হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। রাত 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান। আগুন দেখে আমরা আসলাম, আসার পরে আগুনটাকে নিবানো হলো। নিবানো কমপ্লিট। তারপরে ভাবছি ভিতরে যা আছে বের করে দিই, কেন কাছে থাকলে আবার আগুন ধরবে। যখন কাছটা বের করতে এসেছি তখন ভিতরে পুড়ে সাইড সব লাগে, সব কেমন লাগবে, হাত থাকবে। পরে টর্চ জ্বলা দিকে ভিতরে ডেড বডি। কেননা আমরা আগুনটা নিবানো করে যখন দেখতে পাচ্ছি আমার রাত্রে 1:30টা। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব। বাড়ি সাজান, আপনিও সাজুন।